শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে, আপনাদের সাথে আছি আমি আব্দুর রউফ। ফরিদপুরের পুকুরিয়ায় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফুজ্জামান হিবন। আমরা হিবনের সাথেই যুক্ত হতে চাই। হিবন, যেমনটা আসলে বলছিলাম যে সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, কোনো হতাহতের খবর আপনি পেয়েছেন কিনা এবং সেই সাথে স্থানীয়রা আসলে কি বলছেন জানতে চাই। রব, এই ঘটনাটি আসলে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এই এলাকাটি আসলে থমথমে পরিবেশ বিরাজ করছিল। আজকে সকাল থেকে সেই পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে এবং যদি বলি যে গত আড়াই ঘন্টা যাবৎ কিন্তু এই সংঘর্ষ পুরোদমে চলছে। আমার পিছনে দেখছেন যে এখনও কিন্তু সেই সংঘর্ষের কিন্তু চলছে। পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে এবং পুরো ওই পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু একদম থমথমে পরিবেশ বিরাজ করছে। কোনোভাবেই এই সংঘর্ষটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারছেন না প্রশাসনের লোকজন। তারা বারবার টিয়ারশেল নিক্ষেপ করার পরও কিন্তু আবার ছত্রভঙ্গ হয়ে আবার কিন্তু তারা এক হয়ে কিন্তু আবারও সেই সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। তবে আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই সংঘর্ষটি মূলত মাদক ব্যবসাকে নিয়েই আসলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এটি দুটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ এই সংঘর্ষে আসলে জড়িয়ে পড়েন। প্রায় আড়াই ঘন্টা যাবত এই সংঘর্ষ চলছে, যার কারণে কিন্তু ফরিদপুর বরিশাল মহাসড়কের যেই যান চলাচল সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। লম্বা যানজটের রূপ নিচ্ছে। দূরের মানুষ যারা আসলে এই সড়কটি ব্যবহার করছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এই সংঘর্ষে দেখছি যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু সবাই এই সংঘর্ষে, আমার ঠিক আপনাদের যদি ক্যামেরায় দেখাই যে দূর থেকে আমরা খুব কাছে যেতে পারছি না, কারণ আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছি না। দেখছেন যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু সবাই এই সংঘর্ষের স্থানে কিন্তু আছেন। রূপ, এই সংঘর্ষ কতক্ষণ চলবে আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত সত্য কোনো তথ্য আসলে আমরা নিতে পারিনি। তবে আমরা যতটুকু জেনেছি যে বেশ কয়েকজন, প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন এবং সেই আহতের জায়গাটায় পুলিশ সদস্যরাও আছেন। এতটুকু তথ্য আমরা আসলে পেয়েছি, তবে নিশ্চিত হতে পারিনি। তবে এই সংঘর্ষ চলতেছে, এখনও চলমান। পরবর্তীতে আমরা আসলে আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। রূপ, এই ছিল ফরিদপুরের পুকুরিয়া স্ট্যান্ড থেকে আমার কাছে এই সংঘর্ষ চলাকালীন সর্বশেষ তথ্য। রূপ, হিবন, খুবই থমথমে অবস্থা যেমনটা আসলে দেখছিলাম। অবশ্যই আপনি এসব সংঘর্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই তথ্য সংগ্রহ করবেন। সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২,৪০,৩৬,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। আমরা জিসানের সাথে এখন যুক্ত হব। জিসান, যেমনটা আসলে বলছিলাম যে আজ সকাল ৮টা থেকে কিন্তু এই ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে। আপনার কাছে জানতে চাই যে আপনি শাহবাগে অবস্থান করছেন, সেখানে আজকে ঠিক কতজন শিশুকে এই ক্যাম্পেইনে কতজন শিশুকে আসলে এই ক্যাপসুলটি খাওয়ানো হবে, এবং সেই সাথে জানতে চাই যদি কেউ আজকে মিস করে ফেলে সেক্ষেত্রে পরবর্তী সময় সে কোথা থেকে এই ক্যাপসুলটি খেতে পারবে? রফ, আজ সারা দেশে একযোগে প্রায় ২,৩৫ লাখ শিশুকে এই টিকা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি আবু সাইদ কনভেনশন হলে। এখানে কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে কথা বলেছেন। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে এখানে যারা অভিভাবক রয়েছেন তারা তাদের শিশুদেরকে এখানে নিয়ে এসেছেন এবং এখানে ২ ধরনের ক্যাপসুল রয়েছে, একটি লাল ক্যাপসুল এবং একটি হচ্ছে নীল রঙের ক্যাপসুল।
টোটাল 10 লাখ ক্যাপসুল রয়েছে, যেটি হচ্ছে মূলত নীল এবং লাল রয়েছে প্রায় 2,30,00,000 এবং স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 2,40,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুত রয়েছে, যার মধ্যে 2,35,00,000 ক্যাপসুল দেয়া হবে। আজ থেকে শুরু হয়েছে, যদি কেউ মিস করে তাহলে সে 4 দিন চলবে এই ক্যাম্পেইন। এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন সে ভিটামিন এ ক্যাপসুল নিতে পারবে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ক্যাম্পেইনটি বন্ধ ছিল, যার কারণে তারা অভিযোগ দিয়েছেন যে হামের মতো যে একটি মহামারীর যে একটি প্রাদুর্ভাব আসলে বেড়ে গিয়েছিল, এই ভিটামিন এ ক্যাপসুল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেটি আবারও শুরু হয়েছে। যে স্বস্তি আমরা দেখতে পেয়েছি যে অভিভাবকদের মুখে, তারা জানিয়েছেন যে তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এবং তারা বলছেন এটি যেন নিয়মিত এই ক্যাম্পেইন চালু থাকে, এমন দাবিও তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে এর পরবর্তীতে ডিসেম্বরে আবারও ক্যাম্পেইন শুরু হবে, এই ডিসেম্বরে তারপরের ক্যাম্পেইনটি শুরু হবে। তবে এই ক্যাম্পেইনে প্রায় সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় নিয়ে আসা হবে এমনটা জানিয়েছেন। এবং স্বাস্থ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, তিনি জানিয়েছেন যে মায়েদের কাছে তিনি আহ্বান রেখেছেন যে জন্মের পরে শিশুকে যেন মায়ের যে শাল দুধ আছে সেটি খাওয়ানো হয় এবং মায়ের দুধের কোনো বিকল্প নেই, তিনি এমনটি জানিয়েছেন। এবং বলছেন শুধুমাত্র ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব নয়, মায়ের দুধের মাধ্যমে সেটি বাড়ানো সম্ভব হতে পারে এমনটি তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর এখন পর্যন্ত। রৌফ। জিসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে বরিশালের কি অবস্থা, সেখানে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে অভিভাবকরা কি বলছেন। রৌপ, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এইখানে কিন্তু সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি এলাকায় যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু, তার আনুষ্ঠানিক উদ্বোধন কিছুক্ষণ পরেই শুরু হবে। যদিও সিটি এলাকার যে 220টি কেন্দ্র করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু 219টি কেন্দ্রেই কিন্তু কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 8টা থেকেই কিন্তু শিশুদেরকে ভিটামিন খাওয়ানো শুরু করেছেন এবং এই কেন্দ্রটিতেই সিটির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান ছিলেন, তিনি উদ্বোধন করবেন। তিনি ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন। আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের এই 30টি ওয়ার্ডের মধ্যে 58,710 জন শিশুকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তাদেরকে ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনা হবে। এছাড়া বরিশাল বিভাগেও কিন্তু একই সাথেই কার্যক্রম চলছে, সেখানে প্রায় 12,74,000-এর বেশি শিশুদেরকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। আমরা যদি একটু দেখাই যে আজকে ঠিক 11টায় শুরু করার কথা ছিল এবং এই মধ্য থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পরে। ইতিমধ্যে কিন্তু এখানে সিটির প্রশাসক এসেছেন এবং এখানে অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এখানে শিশুদের মুখে এই ভিটামিন এ তুলে দিয়ে আজকে কিন্তু কার্যক্রম শুরু করবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং এইখানে কিন্তু 2 ধরনের ভিটামিন ক্যাপসুল তুলে দেওয়া হবে। এর মধ্যে একেবারেই ছোট 6 মাস থেকে যারা 18 মাস বয়সী রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকবে নীল রঙের, এবং এছাড়া যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে লাল রঙের। আমরা একটু সিটি প্রশাসকের সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে আজকের যে এই উদ্যোগটি কত শিশু পাচ্ছে এবং কি কি ব্যবস্থাপনার মধ্য থেকে সিটি কর্পোরেশন দিচ্ছে? আমি বুঝি নাই কত শিশু পাচ্ছে সিটি কর্পোরেশনে, কতগুলো কেন্দ্র এবং ব্যবস্থাপনার কি কি ছিল জন্য সেদিন লিখে দিচ্ছিলাম 220। ও আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সরকারের ভিটামিন এ জাতীয় পর্যায়ে ভিটামিন এ প্লাস যে ক্যাপসুলের, সেটার আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা সিটি কর্পোরেশনে আমরা এটা প্রাথমিক মোটামুটি একটা প্রস্তুতি সভা করেছি। প্রায় 220টি সেন্টারে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে।
যেমনটি শুনছিলেন আসলে প্রশাসক যেটি বলছিলেন আসলে এই যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এর মধ্য থেকেই কিন্তু ভিটামিন এ ক্যাম্পেইন শেষ হলে শিশুরা রোগ নিরোধ হবেন এবং এর মধ্য থেকে যে দীর্ঘদিন ধরে যে ক্যাম্পেইনটি বন্ধ ছিল সেটি কিন্তু আবার নতুন করে শুরু হচ্ছে এবং যে সংখ্যা করা হয়েছিল দীর্ঘদিন ধরে সেটিও কিন্তু কেটে যাচ্ছে। শুধুমাত্র সিটি এলাকা না, সারা বিভাগেই কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে এবং এটুকুই ছিল আমার কাছে এই দলিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বশেষ। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 4 বছর ধরে বিদ্যুৎহীন ভোলার 2 ইউনিয়নের 15,000 মানুষ বিদ্যুতের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন তারা। সেখানে আছেন সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তপুর কাছ থেকে বিস্তারিত জানতে চাই। তপু, যেমনটা আসলে বলছিলাম যে সেখানে দেখছি যে অনেকেই মানববন্ধন করছেন, আসলে তারা কি কি দাবি জানিয়েছেন এবং সেই সাথে জানতে চাই বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন। রৌফ, আমি আছি এই মুহূর্তে ভোলার সদর উপজেলার ঠিক পাশেই একটি ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন, যেটি অবশ্য ভোলা 2 আসনের সংসদীয় আসনের একটি ইউনিয়ন। এই ইউনিয়নে গত 4 বছর ধরে বিদ্যুৎ নেই। 2021 সালের ডিসেম্বর মাসে মূলত এখানে প্রথম দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটি পূরণ হয়েছিল 2021 সালে ডিসেম্বর মাসে, এবং সেটি যে 7 মাস পেরোতে না পেরোতেই কিন্তু 2022 সালের জুন মাসে সেই বিদ্যুৎ সংযোগটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে কিন্তু 4টি বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো মদনপুরবাসী তারা সেই কাঙ্ক্ষিত বিদ্যুতের দেখা এখন পর্যন্ত পায়নি। স্থানীয়রা বলছেন যে সাবমেরিন কেবলের মাধ্যমে এই চরে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল এবং প্রায় 15,000 মতো কিন্তু এখানে সংযোগ দেওয়া হয়েছিল। এখানে যে কারেন্টের তার থেকে শুরু করে খাম্বা সকল কিছু আনা হয়েছে, কিন্তু সংযোগটি বন্ধ থাকার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা কিন্তু কেউ ফ্রিজ, কেউ টিভি, কেউ কম্পিউটার, বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী উঠিয়েছিলেন, কিন্তু এগুলো এখন একরকম নষ্ট হয়ে গিয়েছে, কেউ বা এগুলো অকর্য হয়ে গেছেন। এবং কারেন্টের কারণে যে এর আগে যারা সোলার ব্যবহার করতেন সেই সোলারটিও কিন্তু এখন একরকম নষ্ট হয়ে গেছে। ফলে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে বিদ্যুৎ সংযোগটি যেন দ্রুত চালু করা হয়। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে এখানে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? এখানে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সমস্যা প্রতুল। ফ্রিজ, টিভি, বাতি, লেখাপড়া এগুলি সম্পূর্ণরূপে বিঘ্ন ঘটতেছে। আর আমাদের এখানে যে আমরা বিদ্যুৎ আসার কারণে যে সংযোগগুলো নিয়েছিলাম, ইকুইপমেন্ট ইউজ করছি, সেগুলো অকেজ হয়ে আছে। সোলার বাদ দিয়েছি, সোলারগুলো অকেজ হয়ে আছে পুনরায়। আর এখানে সম্পূর্ণরূপে সব কিছু তৈরি করা আছে, ফিটিং করা আছে, শুধু কানেকশন দিলে আপনারা বিদ্যুৎ পাইতে পারি। আর বিদ্যুৎ দিলে আমরা 1 বছরের ভিতরে আপনাদের যে আকাঙ্ক্ষিত মুনাফা সহকারে আমরা ব্যবহার করবো। এবং কনজিউমার আমরা বিদ্যুৎ নাই বিধায় আমরা অনেক কিছু ইনভেস্ট করতে পারতেছি না। আর বিদ্যুৎ থাকলে আমরা এখানে অনেক কিছু ডেভেলপ করতে পারি, কর্মসংস্থান করতে পারি, আদারওয়াইজ ইনভেস্টও আমি আনতে পারি। এই বলছিলাম আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে, যেটি একটি চর অঞ্চলে, সেখানে কিন্তু মহিষের এখানে দুধ হয়, সেই দুধটি কিন্তু স্থানীয় বাজার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কিন্তু ভূমিকা রাখতে পারে। আমরা বিদ্যুৎ নিয়ে কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের সাথে, তারা কিন্তু এই সংযোগের ব্যাপারে কিন্তু একরকম বলা যায় যে উদাসীন ভাব। তারা বলছেন যে সাবমেরিন কেবলের লাইনটি সংযোগ দেওয়ার পরে এই রুটে জাহাজ চলাচলের কারণে তারা এই লাইনটি সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা উদাসীন দেখাচ্ছে। তবে স্থানীয়রা বলছেন একই ধরনের লাইন কিন্তু বিভিন্ন চর জহিরুদ্দিন থেকে শুরু করে মনপুরা বিভিন্ন জায়গায় কিন্তু সংযোগ দেওয়া হয়েছে এবং মনপুরাও সংযোগ দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই চরটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত যেহেতু লাইন টানা আছে সেটি সংযোগ দেওয়ার তারা দাবি জানিয়েছেন। যদি সংযোগটি দেয় তাহলে এখানকার মানুষ পরিপূর্ণ বিদ্যুৎ পাবেন এবং অর্থনীতিকে একটি বড় ভূমিকা রাখতে পারবে। রফ, ভোলার মদনপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বিভিন্ন সময় জব্দ করা মাদক ধ্বংস করা হচ্ছে সাতক্ষীরায়। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। আমরা ফরহাদের সাথে এখন যুক্ত হব। ফরহাদ, আপনার কাছে আসলে জানতে চাই আজকে ঠিক কি পরিমাণ মাদক ধ্বংস করা হচ্ছে এবং সেই সাথে জানতে চাই মাদক পাচার রোধে কোনো উদ্যোগের কথা এখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন কিনা? রউফ, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা 33 বিজিবি আয়োজনে আজকে যে মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে, এখানে মোট 53 লক্ষ টাকার মাদক কিন্তু ধ্বংস করা হবে। এখানে কিছুক্ষণ আগে থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। এখন বক্তৃতা চলছে এখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি, সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি আছেন। এর বাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারাও রয়েছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ধ্বংস করা হচ্ছে। আমরা এখানে দেখছি যে সারি সারি মদের বোতল সাজানো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফেন্সিডিল রয়েছে, এরপরে নিষিদ্ধ ঔষধ দেখছি আমরা ভারতীয়। এর বাইরে কিন্তু ইয়াবার আমরা দেখেছি। আমরা যদি জানাতে চাই যে সাতক্ষীরার এই যে ধ্বংস করা হবে, এখানে মোট 3791 বোতল বিভিন্ন প্রকার মদ কিন্তু ধ্বংস করা হবে। এর বাইরে আমরা যদি ফেন্সিডিলের কথা বলি, সেক্ষেত্রে 4524 বোতল ফেন্সিডিল, এছাড়া 47,270 পিস ইয়াবা, এখানে বিভিন্ন রকমের ইয়াবা রয়েছে। এর বাইরে নিষিদ্ধ কিছু বিড়ি সিগারেট রয়েছে, যেগুলো বাংলাদেশে নিষিদ্ধ। এরকম কিন্তু প্রায় 6,07,769 পিস বিভিন্ন সিগারেট রয়েছে। আর আমরা যদি গাঁজার কথা বলি, সেক্ষেত্রে 33 কেজিরও বেশি গাঁজা কিন্তু এখানে ধ্বংস করা হবে। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে এই ধ্বংস কার্যক্রম শুরু হবে। এর বাইরে মূল্যবান যে এলএসডি, সেটি কিন্তু 72.50 মিলি ক্রিস্টাল আইস, সেগুলো ধ্বংস করা হবে। এর বাইরে আফিম, আমরা যেটা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, 8 কেজিরও বেশি আফিম ধ্বংস করা হবে। এই মাদক থেকে যাতে সবাই সরে আছে, সেই জন্য বিভিন্ন স্লোগান আমরা দেখছি এখানে বিজেপির পক্ষ থেকে লেখা হয়েছে। তারা বলছে যে মাদককে না বলি সুস্থ সমাজ গড়ি। এর বাইরে বলা হচ্ছে মাদক নয় স্বপ্ন বাছুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন, আসুন মাদককে না বলি। এর বাইরে কিন্তু মাদকের বিষয় তারা আরো বলছে যে মাদক নয় মৃত্যু নয়, মানে মাদক খেলেই যে একটা মানুষের মৃত্যু হতে পারে, সেই কথা তারা বলছে। আমরা এখানে দেখছি যে বিভিন্ন ধরনের ফেন্সিডিলের বোতল কিন্তু এখানে সাজানো আছে, যদিও আনুষ্ঠানিকভাবে ওই যে ধ্বংস কার্যক্রম শুরু করার জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা এখানে বিভিন্ন ব্র্যান্ডের মদ দেখছি, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এখানে সাজানো হয়েছে। এই ব্র্যান্ডের মদ গুলো কিন্তু ধ্বংস করা হবে। আমরা যদি এদিকে দেখাতে চাই, এখানে নিষিদ্ধ বিভিন্ন ধরনের ঔষধ আমরা দেখছি, যে ওষুধগুলো এখানে রাখা হয়েছে, এই ওষুধগুলো ধ্বংস করা হবে। এখানে ইয়াবা সাজিয়ে রাখা হয়েছে, এর বাইরে গাঁজা সাজানো হয়েছে, এগুলো সব ধ্বংস করা হবে। মূলত কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এই ধ্বংস কার্যক্রম করা হবে। এখানে মোট বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। আরও জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুম্মান সাদিক জাভলিন, এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিল ইসলাম টুটুল, এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মারুফ। আমরা শুরুতেই চলে যাব ঢাকাতে জাভলিনের কাছে। জাভলিন, যেমনটা আসলে বলছিলাম যে 2 বছর পরে আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আপনার কাছে জানতে চাই যে প্রথম দিনে আসলে ট্যুরিস্টদের ভিড় কেমন দেখছেন? রৌফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, 5টি কেন্দ্র থেকে মূলত এই 2 বছর পরে ট্যুরিস্ট ভিসার যে কার্যক্রম সেটি স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ 24 আগস্টের পরে কিন্তু যে পরিবর্তিত প্রেক্ষাপট ছিল, সেখানে বিভিন্ন যেই ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশে অবস্থিত এবং যেই কালচারাল সেন্টার সহ বিভিন্ন স্থাপনাতে কিন্তু যে হামলার ঘটনা ঘটেছিল, সেটির কারণে নিরাপত্তার কারণ দেখিয়ে গত 2 বছর ভিসা বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা বিশেষ করে। পরবর্তীতে বিগত সময় আমরা কিন্তু দেখেছি যে প্রায় 4 লাখ লোক গত বছর 2025 সালে ভ্রমণ করেছে ভারতে। তারা ম্যাক্সিমাম গেছেন মেডিকেল ভিসায় কিংবা ব্যবসায়িক মানবিক জরুরি ভিসা, এই ধরনের ক্যাটাগরিতে গেছেন। ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর মূলত যে বিষয়টি আজকে আমরা এখানে ভিড় খুব বেশি দেখতে পাচ্ছি না, তবে কিছু মানুষ এসেছেন যারা এই বিষয়টি জানতে চান যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে কী হতে যাচ্ছে। এবং আমরা হাই কমিশন অফ ইন্ডিয়া বাংলাদেশের তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বললেন যে আজকে আসলে এই আইভ্যাক সেন্টারে যারা আসছেন তারা খুব তাদেরকে ট্যুরিস্ট ভিসার জন্য তারা আসছেন না, কেননা ট্যুরিস্ট ভিসার জন্য যেই স্লট, সেই স্লটটি আজকে খুলে দেওয়া হয়েছে। আজকে তারা আবেদন করবেন এবং আগামীকালকে থেকে মূলত যেই অ্যাপ্লিকেশন সাবমিশনের যে প্রসেস সেটি তারা এখানে করবেন। অর্থাৎ আগামীকালকে আমরা এখানে একটা ভিড় ভাট্টা সেটি দেখতে পারবো। তবে মানুষের ভিতরে কিন্তু প্রচণ্ড রকমের আগ্রহ আছে। বিগত প্রায় 2 বছর ধরে যেহেতু ভারতে পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন কারণে সেটি মেডিকেলের কথা বলি কিংবা বিভিন্ন যেই ব্যবসায়িক কেনাকাটা, পর্যটন, ঘুরে বেড়ানোর জন্য কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবার জন্য কিন্তু অনেকেই এই পার্শ্ববর্তী দেশে যাতায়াত করেন। যেটির ছোট্ট পরিসংখ্যান দিয়ে আর কি 2025 সালেও কিন্তু 2024 সালে প্রায় 17.5 লাখ
লোক বাংলাদেশি যারা ভারতে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রমণ করেছেন সেটি কিন্তু 2025-এ প্রায় 73% কমে গিয়েছিল এবং এটির কারণ হচ্ছে মূলত এই ট্যুরিস্ট ভিসাটি বন্ধ থাকা। তবে দুপক্ষই এখন আসলে এটি ব্যাপারে খুবই ইতিবাচক দেখছেন এবং কূটনৈতিকভাবে এটি একটি বড় বার্তা যে দুদেশের সম্পর্ক যেটি সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং ওয়ার্কিং রিলেশন যেটি বারবার বলা হচ্ছিল সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী হিসেবে, সেটি আসলে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই। তো এই ছিল আমার কাছে ঢাকার যেই আইভ্যাক সেন্টার সেটি থেকে সবশেষ খবর। জাবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা চলে যাব খুলনায়, সেখান থেকে যুক্ত আছেন অলরেডি আমাদের সাথে রফিউল ইসলাম টুটুল। আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে খুলনার কি অবস্থা দেখছেন, খুলনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কি অবস্থা দেখছেন, সেখানে প্রথম দিনে আসলে ট্যুরিস্টদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ রৌফ। আজ থেকে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার যে স্লট খুলে দেওয়া হয়েছে এটি দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ ছিল এবং 2 বছর পরে যেহেতু আজকে খোলা হয়েছে এই কারণে আগামীকালকে থেকে এটি মানুষ এখানে এই যে অ্যাপ্লিকেশন সেন্টার, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এই অ্যাপ্লিকেশন সেন্টারে আগামীকালকে থেকে তারা সময় এবং সুযোগ পাবেন যে আবেদন জমা দেওয়ার। এবং এই সেন্টারে কিন্তু এখন যারা আছে তারা শুধুমাত্র মেডিকেল ভিসা যেটি চালু ছিল সেটি আছে, আর মূলত যে ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা সেটি কিন্তু শুরু হবে কাল থেকে। তবে এই ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ একটু বিভ্রান্ত বা সাধারণ মানুষের মধ্যে একটু জড়তা বা জানার ব্যাপার রয়েছে যে আসলে অনেকে মনে করছেন যে আজকেই ভিসাটি চালু হচ্ছে কিনা বা জমা দিতে পারছেন কিনা। এই কারণে আমরা একটু এখন কথা বলবো, এখানে একজন ভিসা প্রসেস করেন উনি, তার সাথে জনাব আরাফাত, তার সাথে একটু জানতে চাই যে আপনি আমাদেরকে একটু বলবেন যে সাধারণ মানুষের জন্য আসলে ভিসা কি আজকে থেকে শুরু হয়েছে না কি ব্যাপারটা একটু যদি বলেন। আজকে থেকে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার যে স্লটটা সেটা ছাড়া হবে। আজকে 5টার থেকে এই স্লটটা ছাড়বে, তারা গতকালকে মানে আগামীকাল জমা দিতে পারবে। আজকে যেটা জমা হচ্ছে সেটা শুধু মেডিকেল, যেটা বৃহস্পতিবারে ডেট ছাড়ছিল সেই ডেটটা আজকে জমা হচ্ছে। মানে আজকে 5টায় যেটা ছাড়বে সেটা আগামীকালকে ট্যুরিস্ট ভিসা হিসেবে জমা দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। রব, শুনছিলেন যে উনি বলছিলেন যে মূলত আজকে জমা হবে আবেদন বিকাল থেকে এবং যে কয়টি স্লট তারা যে অনুমোদন করবে বা পাবে সেইগুলোই তারা জমা দেবে। তবে একটি বিষয় কিন্তু এখানে রয়েছে যে দাবি রয়েছে যে খুলনা সহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনে যে স্লটটা কিন্তু এখানে খুব কম দেওয়া হয়, এই জন্য তারা সাধারণ যারা ভিসা আবেদনকারী আছে বা নাগরিক যারা যেতে চায় তাদেরও একটা দাবি যে স্লট যেন অন্য জায়গার তুলনায় এখানে বাড়ানো হয় এবং সেটি বাড়ানো হলে হয়তো তাদের যে চাহিদা বা যে প্রয়োজন সেটি সম্ভব হবে। এই ছিল সবশেষ খবর ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র থেকে। সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক, ইতিমধ্যে আমরা ঢাকা এবং খুলনার খবর জেনেছি। এবার একটু যেতে চাই সিলেটে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ, আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাই যে সিলেটের কি অবস্থা দেখছেন, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কোনো জটিলতা দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সিলেট তো সীমান্তবর্তী এলাকা এবং ভারতের বিশেষ করে আসাম এবং গুয়াহাটি মেঘালয় অঞ্চলের পাশাপাশি হওয়ায় এখানকার মানুষ চিকিৎসা ব্যবসা ছাড়াও এমনিতেই ঘোরার জন্য হলেও ভারতের এইসব অঞ্চলে যাতায়াত করতেন। তো গত 2024-এর 5 আগস্টের পরে এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ায় এখানকার ভারতের ভ্রমণ পিপাসু যারা ছিলেন তারা অনেকটাই বিপাকে পড়েন। যদিও চিকিৎসা এবং বিশেষ ভিসার ব্যবস্থা চালু ছিল, তো আজকে থেকে যে ঘোষণা অনুযায়ী সকালবেলা অনেকেই ভিড় করেছিলেন, কিন্তু মূলত আসলে আজকে বিকেল 4টার দিকে হচ্ছে তাদের যে অনলাইন সিস্টেম আইবেকে হচ্ছে ভিসার আবেদন করা হবে, তখন তার আবেদন অনুযায়ী যে ডেট দেওয়া হবে সেই নির্ধারিত তারিখে সে ভিসার ফাইলটি জমা দেবেন বলে আমরা এখানকার যারা ভিসা নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আলাপ করে জানতে পেরেছি। পুরো প্রসেসটা নিয়ে কথা বলা এখানকার একজন আছেন কাজ করেন, যিনি ভিসা নিয়ে কাজ করেন, সজল, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসলে ভিসার প্রসেসিংটা আসলে আজকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে আজকে থেকে ভিসা চালু হবে ট্যুরিস্ট ভিসা, সেই বিষয়টা আসলে কি, সেটার কি তথ্য আছে আপনার? আজকে 28 তারিখ আজকে ঘোষণা হয়েছে যে আজকে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হইব। দীর্ঘ 2 বছর পরে আজকে থেকে শুরু হইতেছে। তো 4টার দিকে ডেট স্লট ছাড়া হইব, 4টার সময় আমরা ডেট স্লট লইয়া তারপরে ফাইল জমাইব আগামী হালকে 9টার থেকে 12টা পর্যন্ত। তো যারা টুরিস্ট ভিসায় ভ্রমণ করতে চান, ইন্ডিয়া ভ্রমণ করতে চান, তারা যেতে পারবেন এখন থেকে। আজকে থেকে
তারা প্রসেসিং করতে পারবেন। আগে ফাইল প্রসেস করতে হয়, ফাইল প্রসেস করার পরে ডেট নিতে হয় একদিন আগে, আগের দিন ডেট নেবেন, পরের দিন সকালে জমা দিবেন। এইভাবে একটা লিমিট আকারে এই ভিসাগুলা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে আজকের যে তারিখটা ছিল সেটি আসলে এই বিষয়টা এরকম যে আপনি অনলাইনে ভিসা আবেদন করবেন, তখন এই তাদের যে অনলাইন সিস্টেম আইবেক থেকে আপনাকে একটা নির্ধারিত তারিখ দেওয়া হবে, সেই তারিখেই আপনি এসে এখানে ভিসার জন্য ফাইল জমা দিবেন। এটাই হচ্ছে মূল প্রসেস। কিন্তু আজকে অনেকেই এসে ফিরে গেছেন, মনে করেছেন যে আজকে সরাসরি এসে তারা ফাইল জমা দিতে পারবেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ট্যুরিস্ট ভিসা চালুর খবরে প্রাণ ফিরেছে স্থলবন্দরগুলোতে। ভারতগামী পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিচ্ছেন এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে আরও খবর জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ আল মাহমুদ। আমরা মাহমুদের সাথে এখন যুক্ত হব। মাহমুদ, আপনার কাছে একটু আখাউড়ার খবর জানতে চাই যে প্রথম দিনে আসলে যারা ট্যুরিস্ট আছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে আখাউড়ার যে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখানে ভিড় কেমন দেখছেন? জি, ধন্যবাদ রৌফ। প্রায় 2 বছর পর কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম কিন্তু আজ থেকে কার্যক্রম শুরু হচ্ছে। তবে আজ কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে এই স্থলবন্দরে কেউ আসেনি এখন পর্যন্ত, সেই প্রক্রিয়াটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। আশা করা যাচ্ছে যে আজ থেকে যদি প্রক্রিয়া শুরু হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি যাত্রীরা ভিসা পাওয়া শুরু করে, তারপর থেকে আসলে এখানকার যেই মূল ব্যস্ততা সেটি শুরু হবে। এখন পর্যন্ত আমরা এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের কিন্তু আমরা ওই ধরনের চাপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, এবং সেটি হওয়ার কথা ছিল না। তবে এই যাত্রী পারাপারের যে চাপ সেটি কে লক্ষ্য করে কিন্তু এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু তাদের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবকাঠামোর যেই সংস্কার কার্যক্রম সেটি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এবং আমরা এখানকার যিনি ইমিগ্রেশনের দায়িত্বে আছেন যে আলাউদ্দিন, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানকার যেই ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর এখানকার যাত্রীদের যে চাপ পড়তে পারে সেই চাপ মোকাবেলায় কিন্তু তারা তাদের জনবল বৃদ্ধির জন্য তারা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছেন। তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এখানকার যেই স্থলবন্দর সেটি তার প্রাণ ফিরে পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর সোনারগাঁওয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিষ্ঠান শক্তিকীকরণ প্রকল্পের উদ্বোধনী বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আমরা সরাসরি সেখানেই যুক্ত হচ্ছি। Planning Commission and all officials whose dedication has made this important initiative possible. With these words and with the blessings of Almighty Allah, I am pleased to formally inaugurate the Strengthening Institutions for Transparency and Accountability (SITA) project. Thank you, sir, for your encouraging and thoughtful remarks. May I now request, sir, to inaugurate this project by pressing the digital launch button. Dear audience, I'm pleased to announce the project has been launched. Thank you all. I like to say something in Bangla, if you allow me, because there are media here. So, সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রায় ঘোষণা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। We have discussed on the jurisdiction and authority of the tribunal, and we have also mentioned the supremacy
of the Act of the Tribunal, that is International Crimes Tribunal Act 1973. It has been stated in our Constitution that notwithstanding anything contained in the Constitution, the provisions of the International Crimes Tribunal Act 1973 will get upper hand. It has been given upper hand. It is to be borne in mind. And contextually, I should mention that some of the speakers in various forums, they speak against the authority and jurisdiction and maintainability of this act without knowing the concerned provisions, particularly without having the knowledge of the provision of the Constitution, which is given upper hand to the existence and functioning of this tribunal under the Act 1973. We have also discussed the standard of the tribunal. The tribunal maintains international standards, keeping pace with the provisions of the Rome Statute of the International Criminal Court. International Criminal Court is very much prominent because this is the court meant for all the member states of the world. Bangladesh is a signatory, and we have adopted the provisions of the law of the International Criminal Court, that is the Rome Statute. So our subject matter of trial is crime against humanity. This is inserted in section 3 of the Act, and in the Rome Statute, it has enshrined the provision in Article 7. So there are complete similarity between section 3 of this Act and Article 7 of the Rome Statute. That is the law of the International Criminal Court, which is very much sound nowadays in various forums. We have discussed how we have given the rights and privileges to the accused. We have given each and every privilege authorized by law. And we have changed our provisions to enhance the scope of rights and privileges to the accused person. So, the accused, none of the accused can say that he has been deprived of any sort of privilege or any sort of right he is or he was supposed to be given. So we have given each and every facilities to the দর্শক, মানবতা বিরোধী হত্যা মামলায় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা 2 তরুণকে হত্যা এবং গুলি করার যে রায় ঘোষণার কথা ছিল সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সেখানে যুক্ত ছিলাম। দর্শক, এই ছিল স্টার নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।